নমস্কার। গল্প কথার ডালি বাই জুলিয়ার চ্যানেলের গল্প পাঠের আসরে আমি জুলিয়া সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন প্রথমেই জানাই তাদের অসংখ্য ধন্যবাদ। বয়োজ্যেষ্ঠদের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। আপনাদের অর্থাৎ শ্রোতা বন্ধুদের অনুরোধেই আমি শোনাচ্ছি বিগত কয়েকটি পর্ব ধরে বিখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি অবিস্মরণীয় প্রেম কাহিনী, দেবদাস। যে উপন্যাসটি ছায়াছবির রূপ আমরা দেখেছি বাংলা এবং হিন্দিতে। উপন্যাসটি 1917 সালে প্রকাশিত হয়েছিল। গ্রাম্য পরিবেশে বাল্যকাল থেকে একসাথে বেড়ে ওঠা দেবদাস আর পার্বতীর অভূতপূর্ব প্রেম কাহিনী আমরা পেয়েছি এই গ্রন্থে। একটি একটি করে 10টি পর্ব আমি আপনাদের শুনিয়েছি। সেখানে আপনারা শুনেছেন বাল্যকালের প্রেম কী করে আস্তে আস্তে দূরত্ব তৈরি হয়েছিল পার্বতীর অন্যত্র বিবাহের জন্য। তারপর দেবদাস মাদকাসক্ত হয়ে পড়ে। কলকাতায় এসে সে চন্দ্রমুখী নামক একজন গণিকার কাছেও যাতায়াত শুরু করে, কিন্তু কিছুই তার ভালো লাগে না। বাবার মৃত্যুর পর সে আবার চলে যায় কলকাতায়, কিন্তু সেখানে গিয়ে সে তখন অন্য রূপে চন্দ্রমুখীকে পায়। চন্দ্রমুখীও দেবদাসকে ভালোবাসা টানে নিজেকে আর অন্য পুরুষের হাতে সঁপে দিতে পারে না। তখন সেও নিজেকে অন্ধকারে একাকিত্বের মধ্যে আটকে রাখে। চুনিলালের মাধ্যমে চন্দ্রমুখীর সন্ধান পেয়েছিল দেবদাস, কিন্তু পরবর্তীকালে চন্দ্রমুখী তাকে জানিয়ে দেয় যদি ভবিষ্যতে তাকে কখনো প্রয়োজন পড়ে সে যেন চন্দ্রমুখীকে একবার ডাকে। দেবদাস আবার ফিরে এসেছিল তার গ্রামে, কিন্তু তালসেনাপুরে এসেও সে শান্তিতে থাকতে পারেনি। এই খবর যখনই সে পায় তার মনোরমা সখীর থেকে, তখনই পার্বতী তার আগের পক্ষের সন্তান এবং তার স্বামীকে বলে পালকি নিয়ে চলে আসে তালসেনাপুরে, কিন্তু এসে দেখে ততক্ষণে দেবদাস চলে গেছে। তার সখী যখন জানতে চায় সে কেন এসেছিল, সে অকপটে স্বীকার করে সে দেবদাসকে তার কাছে নিয়ে যেতে এসেছে, কিন্তু সে জানায় যাতে তার কোনো লজ্জা করবে না, সম্মানহানি হবে না। সে তখন বলেছিল, না, কিচ্ছু হবে না মনোদিদি, জ্ঞান হওয়া পর্যন্ত যে কথা আমি বুকের মাঝে সব সময় আগলে রেখেছি সেই কথা কাউকে বলে দেবদাদাকে নিয়ে যেতে কেন আমার কষ্ট হবে, কেন আমার লজ্জা করবে। পরদিন সকালে প্রাতঃকালে পার্বতী পিতামাতার চরণে প্রণাম জানিয়ে পুনরায় পালকিতে উঠে ফিরে যাওয়ার জন্য তোড়জোড় করে। দেবদাসকে না পেয়ে তার তো সেখানে থাকার কোনো মানেই হয় না। চলুন এরপর শুরু করা যাক 11 পর্ব। আজ 2 বৎসর হইতে অশ্বচ্ছুরী গ্রামে চন্দ্রমুখী ঘর বাঁধিয়াছে। ছোট নদীর তীরে একটা উঁচু জায়গায় তার ঝরঝরে দুখানি মাটির ঘর, পাশে একটা চালা, তাহাতে কালো রঙের একটা পরিস্ফুট গণ্ডি কাটা আছে, আর তার বাইরেই একটা গাভী বাঁধা রয়েছে। ঘর দুটির একটিতে রান্না
আরেকটিতে ভাঁড়ার, অপরটিতে সে শোয়ে। উঠোন পরিষ্কার পরিচ্ছন্ন। রমাবাগদির মেয়ে রোজ নিকিয়ে দিয়ে যায়। চতুর্দিকে ভ্যারেন্ডার বেড়া, মাঝখানে একটা কুল গাছ, আর তার পাশে তুলসীর ঝাড়। সম্মুখে নদীর ঘাটে লোক লাগাইয়া খেজুর গাছ কাটিয়া সিঁড়ি তৈরি করিয়া নিয়েছে। সে ভিন্ন এ ঘাট আর কেহই ব্যবহার করে না। বর্ষার সময় দুকুল ছাপিয়া জল উঠিয়া আসে। তখন চন্দ্রমুখী বাড়ির নিচে পর্যন্ত জল চলে আসে। গ্রামের লোক ব্যগ্র হইয়া কোদাল লইয়া ছুটিয়া আসে, নিচে মাটি কাটিয়া উঁচু করিয়া দিয়া যায়। এই গ্রামে ভদ্রলোকের বাস নেই। চাষা, গোয়ালা, বাগদি, কলু আর গ্রামের শেষে ঘর দুই মুচির বাস। চন্দ্রমুখী এই গ্রামে আসিয়া দেবদাসকে সংবাদ দেয়। উত্তরে সে আরও কিছু টাকা পাঠাইয়া দেয়। এই টাকা চন্দ্রমুখী গ্রামের লোককে ধার দেয়। বিপদে আপদে সবাই তাহার কাছে ছুটিয়া আসে, টাকা লইয়া বাড়ি চলিয়া যায়। চন্দ্রমুখী সুদ লয় না, তাহার পরিবর্তে কলাটা, মূলোটা, খেতে শাক সবজি যা হয় তাহাই দিয়া যায়। আসলের জন্য কখনো সে পিড়াপিড়ি করে না। যে দিতে পারে না সে দেয় না। চন্দ্রমুখী হাসিয়া বলে, থাক, আর তোকে দিতে হবে না। সে নম্রভাবে বলে, মা ঠাকরুন, হ্যাঁ বল। আমি বলছি, এবার যখন দিতে পারলি নে, আর তোকে আমি কখনো ধার দেব না। মা ঠাকরুন, আশীর্বাদ করো, এবার যেন ভালো ফসল হয়। চন্দ্রমুখী আশীর্বাদ করে। আবার হয়তো ভালো ফসল হয় না। খাজনার তাগাদা পড়ে। আবার আসিয়া হাত পাতিয়া দাঁড়ায়। চন্দ্রমুখী আবার তাদের দেয় টাকা। মনে মনে হাসিয়া বলে, তিনি বাঁচিয়া থাকুন, আমার টাকার ভাবনা কি। কিন্তু তিনি কোথায়? প্রায় 6 মাস হইলেও সে কোনো সংবাদ পায় নাই। চিঠি লিখিলে জবাব আসে না, রেজিস্ট্রি করিয়া দিলে ফিরিয়া আসে। এক ঘর গয়লাকে চন্দ্রমুখী নিজের বাড়ির কাছে আসিয়া জায়গা দিয়াছে। তাহার পুত্রের বিবাহে 10.5 গণ্ডা টাকা পণ দিয়াছে। একজোড়া নাঙ্গল কিনিয়া দিয়াছে। তাছাড়া সব পরিবারে চন্দ্রমুখীর আশ্রিত এবং নিতান্ত অনুগত তৈরি হইয়াছে তারা। একদিন সকালবেলা চন্দ্রমুখী ভৈরব গোয়ালাকে ডাকিয়া কহিল, ভৈরব, তালসোনাপুর এখান থেকে কত দূর জানো? ভৈরব চিন্তা করিয়া কহিল, হ্যাঁ, 2টো মাঠ পার হলেই কাছারি। চন্দ্রমুখী প্রশ্ন করিল, সেখানে বুঝি জমিদার থাকেন? ভৈরব কহিল, হ্যাঁ, তিনি মুখুজ্জে। মানে? মানে তিনি মুলুকের জমিদার। এই গাঁও তো তার। আজ 3 বছর হলো তিনি স্বর্গে গেছেন। যত প্রজা 1 মাস ধরে সেখানে লুচি মন্ডা খেয়েছে জানো? এখন তার 2 ছেলে আছে, মস্ত বড় লোক, রাজা। চন্দ্রমুখী কহিল, ভৈরব, আমাকে সেখানে নিয়ে যেতে পারো? ভৈরব বলিল, কেন পারবো না মা? যেদিন ইচ্ছা বলো, চলো। চন্দ্রমুখী উৎসুক হইয়া বলিল, তবে চলো না কেন ভৈরব, আমরা আজই যাই। ভৈরব বিস্মিত হইয়া কহিল, আজই? চন্দ্রমুখী মুখের প্রতি লক্ষ্য করিয়া বলিল, তাহলে তাহলে মা তুমি শিগগিরই রান্না করে নাও। আমিও 2টো মুড়ি বেঁধে নিই, বুঝলে? চন্দ্রমুখী বলিল, আমি আর রান্না করব না ভৈরব, তুমি মুড়ি বেঁধে নাও। ভৈরব বাড়ি গিয়ে কিছু মুড়ি
আর দুধ, তার সাথে একটু গুঁড়ো দুধ আর গুড় বাঁধিয়া কাঁধে ফেলিল। গলাটা খাকাইয়া পিছনে আসিয়া দাঁড়াইয়া বলিল, চলো, আমি এসে গেছি। তুমি কিছু খাবে না মা? চন্দ্রমুখী বলিল, না ভৈরব, আমার এখনো পুজো আহ্নিক হয়নি। যদি সময় পাই তো সেখানে গিয়ে ওসব করব। ভৈরব আগে আগে পথ দেখাইয়া চলিল। পিছনে চন্দ্রমুখী বহু কষ্টে আলের উপর দিয়ে চলিতে লাগিল। অনভ্যস্ত কোমল পা দুটি ক্ষতবিক্ষত হইয়া রক্তাক্ত হইল। রৌদ্রে সমস্ত মুখ আরক্ত হইয়া উঠিল। স্নানাহার কিছুই হয় নাই, তবু চন্দ্রমুখী মাঠের পর মাঠ পার হইয়া চলিতে লাগিল। মাঠের কৃষকেরা আশ্চর্য হইয়া মুখপানে চাহিয়া রহিল। চন্দ্রমুখীর পরিধানে একখানা লাল পেড়ে কাপড়, হাতে দুগাছা বালা, মাথায় কপালের ওপর পর্যন্ত ঘোমটা দেওয়া। সমস্ত দেহ একখানা মোটা বিছানার চাদরে আবৃত। সূর্যদেবের অস্ত যাইতে তখন অধিক বিলম্ব নাই। সেই সময় দুইজনে গ্রামে আসিয়া উপস্থিত হইল। চন্দ্রমুখী ঈষৎ হাসিয়া কহিল, ভৈরব, তোমার দুটো মাঠ কি এতক্ষণে শেষ হলো? ভৈরব পরিহাসটা বুঝিতে না পারিয়া সরলভাবে বলিল, মা ঠাকরুন, এইবার এসেছি, কিন্তু তোমাদের সেই সুখী শরীরে আজ কি আর ফিরে যেতে পারবে? চন্দ্রমুখী মনে মনে বলিল, আজ কেন, কালও বোধ করি এ পথে হাঁটতে পারবো না। প্রকাশ্যে কহিল, ভৈরব, এখানে গাড়ি পাওয়া যায় না? ভৈরব বলিল, যায় বই কি মা, গরুর গাড়ি ঠিক করবো একটা, তাই তো? গাড়ি ঠিক করতে আদেশ করিয়া চন্দ্রমুখী জমিদার বাড়ি প্রবেশ করিল। ভৈরব গাড়ির বন্দোবস্তে অন্যদিকে গেল। অন্দরে উপরের বারান্দায় বড় বউ, আজকাল জমিদার গৃহিণী সেই বসিয়াছিলেন। একজন দাসী সেইখানে চন্দ্রমুখীকে লইয়া উপস্থিত করিল। উভয়ে উভয়কে নিরীক্ষণ করিল। চন্দ্রমুখী নমস্কার করিল। বড় বধূর দেহে অলঙ্কার ধরে না, চোখের কোণ দিয়ে অহংকার যেন ফাটিয়া পড়িতেছে। ঠোঁট দুটো এবং দাঁতগুলো পান আর মিশিতে প্রায় কালো হইয়া গিয়াছে। একদিকের গাল উঁচু, বোধ হয় দোক্তা আর পানে ভরা আছে। এমন টান করিয়া চুল বাঁধা যে খোপাটা মাথার ডগায় উঠিয়াছে। দোকানে ছোট বড় ২০-৩০টা মাকড়ি। নাকের একদিকে নাকছাবি, অপরদিকে মস্ত ফুটো। বোধ হয় শাশুড়ির আমলে তাহাকে নথ পড়তে হইত। চন্দ্রমুখী দেখিল বড় বউয়ের বেশ মোটা সোটা মাজা ঘষা দেহ, বর্ণ বেশ শ্যাম, বেশ ভাসা ভাসা চোখ, গোল ধরনের মুখ, পরনে লাল পেড়ে শাড়ি, গায়ে একটা দামি জামা। সেইটা দেখিয়া চন্দ্রমুখীর ঘৃণা বোধ হইল। আর বড় বউ দেখিলেন চন্দ্রমুখীর বয়স হইলেও শরীরে রূপ ধরে না। দুজনই বোধ করি সমবয়সী, কিন্তু বড় বউ মনে মনে তাহা স্বীকার করিলেন না। এই গ্রামে পার্বতী ভিন্ন অতখানি রূপ তিনি আর কাহারও দেখেন নাই। আশ্চর্য হইয়া সেদিকে তাকাইয়া রহিলেন। তারপর জিজ্ঞাসা করিলেন, তুমি কে গা? চন্দ্রমুখী কহিল, আমি আপনারই একজন প্রজা, কিন্তু খাজনা বাকি পড়েছে, তাই দিতে এসেছি। বড় বউয়ের মনে খুশি আর ধরে না। তিনি খুশি হইয়া বলিলেন, তা এখানে কেন, কাছারি বাড়ি যাও না? চন্দ্রমুখী মৃদু হাসিয়া কহিল,
মা, আমরা দুঃখী মানুষ, বড় খাজনা তো দিতে পারি না, সব খাজনাও দিতে পারি না। শুনেছি আপনার দয়া নাকি অনেক, দয়ার শরীর, তাই আপনার কাছে এসেছি। দয়া করে কিছুটা যদি মাপ করে দেন। এরূপ কথা বড় বউ জীবনেই প্রথম শুনিলেন। তার দয়া আছে, খাজনা মাপ করিতে তিনি পারেন, কাজেই চন্দ্রমুখী একেবারে প্রিয়পাত্রী হইয়া পড়িল। বড় বউ কহিলেন, তা বাছা, দিনের মধ্যে এমন কত টাকা আমাকে ছেড়ে দিতে হয়, কত লোক আমাকে ধরে, আমি না বলিতে পারি না একজন। কিন্তু জানো তো, এখানে তো কর্তা একজন আছেন, এজন্য কর্তা আমার উপর খুব রাগ করেন মাঝে মাঝে। তা তোমার কত টাকা বাকি পড়েছে গো? বেশি নয় মা, মোটে 2 টাকা, কিন্তু আমাদের কাছে তো তাই অনেক না, পাহাড় সমান। সমস্ত দিন আজ পথ চলে এসেছি। বড় বউ কহিলেন, আহা, তোমরা দুঃখী লোক, তোমাদের দয়া করাই তো উচিত। ও বিন্দু, একে বাইরে নিয়ে যা, দেওয়ান মশাইকে আমার নাম করে বলে দে যা, যেন 2 টাকা মাপ করা হয়। তা বাছা, তোমার বাড়ি কোথায়? চন্দ্রমুখী বলিলেন, আপনারই রাজত্বে, এই অসহ্যরই গায়ে। আচ্ছা মা, কর্তারা এখন দুশরিক, তাই না মা? চন্দ্রমুখী উদ্বিগ্ন হইয়া জিজ্ঞাসা করিল, কেন কেন মা, ছোটবাবুর বুঝি ধার কর্জ আছে? বড় বউ ঈষৎ হাসিয়া বললেন, আমার কাছে সব বাধা, ঠাকুরপো একেবারে বয়ে গেছে জানো, কলকাতার গিয়ে সেখানে মদ আর বেশ্যা এই নিয়েই সে আছে, কত টাকা উড়িয়ে দেয়, তার কি কোনো আদি অন্ত আছে? চন্দ্রমুখীর মুখ শুকাইল, একটু থামিয়া জিজ্ঞাসা করিল, হ্যাঁ মা, ছোটবাবু কি তাহলে বাড়িও আসেন না? বড় বউ বলিলেন, আসবে না কেন, যখন টাকার দরকার হয় তখন আসে, ধার করে, তারপর আবার চলে যায়। এই মাস 2 হলো এসে 12,000 টাকা নিয়ে গেছে জানো। আমি আর কি বলবো, ছি ছি ছি, কি কুৎসিত, আর বলো না, বাঁচবার আকারও তার নেই মনে হয়, গা ময়, কুৎসিত রোগ জন্মেছে, ছি ছি। চন্দ্রমুখী শিহরিত হইল, মলির মুখে জিজ্ঞাসা করিল, তিনি কলকাতায় কোথায় থাকেন? বড় বউ কপালে একটা করাঘাত করিয়া হাসি মুখে কহিলেন, পোড়া দশা, তা কেউ কি জানে? কোথায় কোন হোটেলে খায়, যার তার বাড়িতে পড়ে থাকে, সেই জানে। আর কি, আর জানে হচ্ছে জম, বুঝলে, জানে জম। চন্দ্রমুখী সহসা উঠিয়া দাঁড়াইয়া কহিল, আমি যাই তাহলে, হ্যাঁ এখন। বড় বউ একটু আশ্চর্য হইয়া কহিল, যাবে? ওরে ওরে ও বিন্দু! চন্দ্রমুখী বাধা দিয়া বলিল, থাক মা থাক, আমি এমনি কাছারিতে যেতে পারি, থাক, বলিয়া ধীরে ধীরে চলিয়া গেল। বাটির বাহির হইয়া দেখিল ভৈরব অপেক্ষা করিয়া আছে সেখানে। গরুর গাড়ি প্রস্তুত। সেই রাত্রে চন্দ্রমুখী বাড়ি ফিরিয়া আসিল। সন্ধ্যাবেলা ভৈরবকে আবার ডাকিয়া বলিল, ভৈরব, আমি আজ কলকাতায় যাব, তুমি তো যেতে পারবে না না, তাই তোমার ছেলেকে সঙ্গে নিয়ে যাব, কি বলো? হ্যাঁ, তোমার ইচ্ছে, কিন্তু কলকাতায় কেন মা? বিশেষ কোনো কাজ আছে নাকি? হ্যাঁ হ্যাঁ ভৈরব, বিশেষ কাজ আছে। আবার কবে আসবে মা? সে কথা বলতে পারি না ভৈরব, হয়তো শীঘ্রই ফিরে আসবো, হয়তো আবার একটু দেরি হতেও পারে। আর যদি না আসি, এসব ঘর বাড়ি সব তোমার রইল। প্রথমে ভৈরব অবাক হইয়া গেল, তাহার পর তাহার 2 চোখ ভরিয়া
জল আসিল। কহিল, ও কি মা, কি কথা? তুমি না এলে এই গাঁয়ের লোক কি করে বাঁচবে বলো তো? চন্দ্রমুখী সজল চক্ষে মৃদু হাসিয়া কহিল, সে কি ভৈরব, আমি 2 বছর হলো এখানে এসেছি। তার পূর্বে কি তোমরা এখানে বেঁচে ছিলে না? ইহার উত্তর মূর্খ ভৈরব দিতে পারিল না, কিন্তু চন্দ্রমুখী অন্তরে সমস্তই বুঝিল। ভৈরবের ছেলে ক্যাবলা শুধু সঙ্গে যাইবে। গাড়িতে আবশ্যক দ্রব্যাদি বোঝাই করিয়া উঠিবার সময় পাড়ার মেয়ে পুরুষ সবাই দেখিতে আসিল। দেখিয়া কাঁদিতে লাগিল। চন্দ্রমুখী নিজের চোখে জল আর ধরে না। ছাই কলকাতা, দেবদাসের জন্য না হয় কলকাতায় রানীগিরির জায়গা রয়েছে, দেবদাসের জন্য না হলেও কলকাতার বিভিন্ন জায়গা, চন্দ্রমুখীর এত ভালোবাসার তুচ্ছ জায়গা এখন নেই, কিন্তু অনেক ভালো ভালো জায়গা রয়েছে। পরদিন সে ক্ষেত্রমণির বাড়িতে আসিয়া উপস্থিত হইল। তাহার পূর্বের বাসাতে এখন অন্য লোক আসিয়াছে। ক্ষেত্রমণি অবাক হইয়া গেল। তিনি যে কি বলিবে বুঝিতে পারিতেছিল না। ক্ষেত্রমণি আবার অবাক হইয়া চাহিল। দিদি যে, কোথায় ছিলে এতদিন? চন্দ্রমুখী সত্য কথা গোপন করিয়া বলিল, এলাহাবাদে ছিলাম। ক্ষেত্রমণি ভালো করিয়া নজর করিয়া তাহার সর্বাঙ্গ নিরীক্ষণ করিয়া কহিল, তোমার গয়নাগাটি কি হলো দিদি? চন্দ্রমুখী হাসিয়া সংক্ষেপে বলিল, সব আছে। সেই দিন মুদির সহিত দেখা করিয়া কহিল, দয়াল, কত টাকা আমি পাব? দয়াল বিপদে পড়িল সে কথা। তারপর সে বলিল, বাছা, প্রায় 60-70 টাকা হবে। আজ না হোক 2 দিন পরে দিও। তোমাকে কিছুই দিতে হবে না। যদি আমার কিছু কাজে লাগে তাহলে সেটা দেব। কি কাজ বলো? 2 দিন খাটতে হবে, এই মাত্র কাজ। আমাদের পাড়ার একটা বাড়ি ভাড়া করবে, বুঝলে? দয়াল হাসিয়া বলিল, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ভালো বাড়ি, বেশ ভালো বিছানা, বালিশ, চাদর, আলো, ছবি, 2টো চেয়ার, একটা টেবিল, এইসব থাকতে হবে, বুঝলে? দয়াল মাথা নাড়িল। আর সে চিরুনি, রং করা 2 জোড়া কাপড়, গায়ের জামা আর ভালো গিলটির গয়না কোথাও যেন তখন পাওয়া গেল না। দয়াল মুদি ঠিকানা বলিয়া দিল। চন্দ্রমুখী কহিল, এক কাজ করুন তাহলে। কিন্তু কি হবে? আর সে চিরুনি, রং করা 2 জোড়া কাপড়, গায়ের জামা আর ভালো গিলটির গয়না, এইসব কোথায় পাওয়া যায় সেটা প্রশ্ন করল ঠিকই, কিন্তু দয়াল মুদি আস্তে আস্তে সব ঠিকঠাক বলিয়া দিল। চন্দ্রমুখী কহিল, তবে তাও 1 সেট ভালো করে কিনতে হবে। আমি সঙ্গে গিয়ে পছন্দ করে নেব। তারপর হাসিয়া কহিল, আমাদের যা চাই জানো, তা সব একজন ঝিও ঠিক করতে পারবে। দয়াল কহিল,
কবে চাই তোমাদের বলো না বাছা? যত শীঘ্র সম্ভব, 2-3 দিনের মধ্যে হলেই ভালো হয় বলিয়া চন্দ্রমুখী তাহার হাতে 100 টাকা একটা নোট গুজিয়া দিয়া কহিল, ভালো জিনিস নিও, সস্তায় নিও না কিন্তু, বুঝলে? যত শীঘ্র হয় তাই আনিতে হবে। 3য় দিবসে সে নতুন বাটিতে চলিয়া গেল। সমস্ত দিন ধরিয়া কেবলরামকে লইয়া মনের মতো করিয়া ঘর সাজাইল এবং সন্ধ্যার পূর্বে আপনি সারিতে বসিল। সাবান দিয়া মুখ ধুইয়া তাহাতে পাউডার দিল, আলতা গুলিয়া পায়ে দিল, পান খাইয়া ওষ্ঠ রঞ্জিত করিল। তারপর সর্বাঙ্গী গহনা পরিয়া, জামা আটিয়া, রং করা কাপড় পরিল। বহুদিন ধরে চুল বাঁধিয়া আবার সিঁথি করিল। বহুদিন পর ভালো করিয়া চুল বাঁধিতে ইচ্ছা করিল। আয়নায় মুখ দেখিয়া মনে হইয়া কেমন যেন উদাস হইয়া হাসিয়া বলিল, পোড়া অদিষ্ঠ আমার, অদিষ্ঠের কি আছে কে জানে। পাড়াগাঁয়ের ছেলে কেবলরাম সহসা এই অভিনব সাজসজ্জা পোশাক পরিচ্ছদ দেখিয়া ভীত হইয়া বলিল, দিদি, এ কি? চন্দ্রমুখী হাসিয়া বলিল, কেবল আজ আমার বর আসবে জানিস? কেবলরাম বিস্ময়ে চাহিয়া রহিল। সন্ধ্যার পর ক্ষেত্রমণি বেড়াইতে আসিল। দিদি, এ আবার কি? চন্দ্রমুখী মুখ টিপিয়া হাসিয়া বলিল, এসব চাই তো আবার। ক্ষেত্রমণি কিছুক্ষণ থাকিয়া চাহিয়াছিল। দিদির যত বয়স বাড়ছে রূপও তত বাড়ছে। সে চলিয়া গেলে চন্দ্রমুখী বহুদিন পূর্বের মতো আবার জানলার পার্শ্বে বসিয়া রহিল। নির্নিমেষ চক্ষে রাস্তার পানে চাহিয়া রহিল। এই বুঝি তাহার কাজ এখন, এই করিতে সে আসিয়াছে। যতদিন এখানে থাকিবে ততদিন এটাই করিবে। নতুন লোক কেহ হয়তো আসবে না। দাঁত ট্র্যাজলি করে কেবলরাম মুখস্থর মতো ভিতর হইতে কহে, এখানে নয়। পুরাতন পরিচিত কেহ বা আসিয়া উপস্থিত হয়। চন্দ্রমুখী বসিয়া হাসিয়া কথা কহে। কথায় কথায় দেবদাসের কথা জিজ্ঞাসা করে। তাহারা বলিতে পারে না। অমনি বিদায় করিয়া দেয়। রাত্রি অধিক হইলে নিজে বাহির হইয়া পড়ে। পাড়ায় পাড়ায় দ্বারে দ্বারে ঘুরিয়া বেড়ায়। অলক্ষ্যে দ্বারে দ্বারে কান পাতিয়া কথাবার্তাও শুনিতে চায়। নানা লোক নানা কথা বলে। যাহা শুনিতে চায় তাহা কিন্তু শোনা যায় না। কেহ বা মুখ ঢাকিয়া হঠাৎ মুখের কাছে আসিয়া উপস্থিত হয়, স্পর্শ করিবার জন্য হাত বাড়ায়। শশব্যস্ত চন্দ্রমুখী সরিয়া যায়। দুপুরবেলা পুরাতন পরিচিত সঙ্গিনীদের বাড়ি ঘুরিতে যায়। কথায় কথায় প্রশ্ন করে কেহ, দেবদাসকে জানো? তোমরা কেউ দেবদাসকে জানো? চন্দ্রমুখী উৎসুক হইয়া পরিচয় দিতে থাকে। গৌরবর্ণ, মাথায় কোকড়া চুল, কপালের বাঁদিকে একটা কাটা দাগ আছে, বড় লোক, অজস্র টাকা খরচ করতে জানে। কেউ চেনো তাকে কি? কেউই সন্ধান দিতে পারে না। হতাশ চন্দ্রমুখী বিষণ্ণ মুখে বাড়ি ফিরিয়া যায়। গভীর রাত্রি, এই রাত পর্যন্ত জাগিয়া রাস্তার পানে চাহিয়া থাকে সে। ঘুম পাইলে বিরক্ত হয়। মনে মনে সে বলে, এ কি, এখন কি তোমার ঘুমানোর সময়? ক্রমে 1 মাস অতীত হইল। কেবলরাম ব্যস্ত হইয়া উঠিল। চন্দ্রমুখী নিজের সন্দেহ নিজের হইতে লাগিল।
বুঝি সে এখানে নেই, তবু আশায় ভর করে দেবতার চরণে কায় মনোপ্রার্থনা করে বিশ্বের। তারপর তারপর আরও কয়েকটা দিন অতিবাহিত হইতে লাগিল। কলিকাতা আসিবার পর 1.5 মাস গত হইয়াছে। আজ রাত্রে তাহার অদৃষ্টে বোধহয় প্রসন্ন ছিল। রাত্রি তখন 11টা। হতাশ মনে বাড়ি ফিরিতেছিল, দেখিতে পাইল পথের ধারে একটা ঘরের সম্মুখে একজন আপনার মনে কি যেন বিড়বিড় করিতেছে। চন্দ্রমুখী বুকের মধ্যে যেন একটা ধড়াস করিয়া উঠিল। এ কণ্ঠস্বর তার পরিচিত। কোটি কোটি লোকের মধ্যেও চন্দ্রমুখী মাতাল হইয়া উপুর হইয়া পড়িয়া আছে। চন্দ্রমুখী নিকটে গিয়া গায়ে হাত দিল। তুমি কে গা? এমন করে পড়ে আছো কেন? লোকটি সুর করিয়া বলিল, শোনো সই, মনের মানুষ কই, যদি পাই কানু হেন স্বামী। চন্দ্রমুখীর আর সন্দেহ নেই। সে আবার ডাকিল, দেবদাস। দেবদাস সেইভাবে বলিল, ও এখানে পড়ে কেন? ঘরে যাবে? না না, বেশ আছি এখানে আমি। একটু মদ খাবে? খাবো বলিয়া সে একেবারে চন্দ্রমুখীর গলা জড়াইয়া ধরিল। কহিল, এমন বন্ধু কে বাবা তুমি? চন্দ্রমুখী চোখ দিয়া জল পড়িতে লাগিল। তখন বহু পরিশ্রমে টলিয়া টলিয়া তাহার গলা ধরিয়া কোনো রকমে উঠাইয়া বসাইল। কিছুক্ষণ মুখ পানে চাহিয়া কহিল, বাহ, এ যে খাসা জিনিস। চন্দ্রমুখীর আবার হাসি মিলাইয়া গেল। সে কহিল, হ্যাঁ, বেশ জিনিস। তখন আপাতত আমার কাঁধে ভর দিয়ে সে একবার উঠিয়া বসিয়ার চেষ্টা করিল। চন্দ্রমুখী এবার আবার কান্নার হাসি হাসিল। একটু একটু বাদে সে যখন তার পিঠে হাত দিল, তখন সে বলিল, আমার কাঁধে ভর দিয়ে একটু নিয়ে চলো না গো, একটা গাড়ি চাই তো। তা চাই বই কি। পথে আসিতে আসিতে দেবদাস আড়ষ্ট কণ্ঠে কহিল, সুন্দরী, আমাকে তুমি চেনো? চন্দ্রমুখী কহিল, হ্যাঁ, চিনি। দেবদাস চাহিয়া উঠিল, জোর করিয়া এবার গান গাহিল। অন্য অন্য লোকে ভুয়ো দেয়, জাগো, আমি চিনি। আমার পর গাড়িতে করিয়া চন্দ্রমুখীর কাঁধে ভর দিয়া সে চলিতে লাগিবে। দেবদাস জড়িত কণ্ঠে বলিল, আবার একবার, সুন্দরী, আমাকে তুমি চেনো না? চন্দ্রমুখী আবার কহিল, হ্যাঁ, চিনি তো। দেবদাস কাহিয়া উঠিল, অন্য লোকে ভুয়ো দেয়, ভালো ভাগ্যে আমি চিনি তোমাদের। তাহার পর গাড়িতে বসিয়া চন্দ্রমুখীর কাঁধে ভর দিয়া বাড়ি আসিয়া উপস্থিত হইল। দ্বারের নিকট দাঁড়াইয়া পকেটে হাত দিয়া কহিল, সুন্দরী, কুড়িয়ে তো আনলে, কিন্তু পকেটে যে কিছু নেই। চন্দ্রমুখী নীরবে তাহার হাত ধরিয়া টানিয়া বিছানায় শোয়াইয়া দিয়া
বলিল, এবার ঘুমো। দেবদাস তেমনি জড়িত কণ্ঠে কহিল, কিছু মতলব আছে নাকি তোমার? এই যে বললাম পকেট খালি। কিছুই আশা নেই, বুঝলে রূপসী? রূপসী তাহা বুঝিয়াছিল। সে বলিল, কাল দিও। দেবদাস বলিল, একটা বিশ্বাস আছে জানি, কিন্তু এতটা বিশ্বাসও ভালো নয়। কি চাও খুলে বলো দেখি। চন্দ্রমুখী কহিল, কাল শুনো। এই বলিয়া পাশের ঘরে চলিয়া গেল। দেবদাস তখন ঘুম ভাঙিয়া সব দেখিল। অনেক বেলা হইয়াছে আজ তার। ঘরে কেহ ছিল না। চন্দ্রমুখী স্নান করিয়া নিচে রান্নার জোগাড় করিতেছিল। তাহাকে গত রাত্রে কোনো কথাই যে কি বলেছিল সে মনে পড়িল না। একটা জিনিসও চিনিতে পারিল না। তাহার গত রাত্রে কোন জিনিস কোথায় ছিল। এই সময় চন্দ্রমুখী ঘরে প্রবেশ করিল। তারপর তারপর কি হবে? চন্দ্রমুখীর সঙ্গে কি আবার দেবদাসের আগের মতো সম্পর্ক গড়ে উঠবে, না পার্বতী আবার চলে আসবে তাদের জীবনে? জানতে হলে অবশ্যই শুনতে হবে আগামী পর্ব। আজ আমি এখানেই শেষ করব। তবে যাবার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার গল্প নিয়মিত শোনেন কিন্তু এখনও আমার গল্পকথার ডালি পরিবারের সদস্য হননি, তারা একটা সাবস্ক্রাইবের মাধ্যমে আমার গল্পকথার ডালি পরিবারের সদস্য হবেন। আর যদি ভালো লাগে তাহলে যাবার আগে একটা লাইক দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমি আগামী পর্ব।